আজকে বেরিয়ে পড়েছি এক সুন্দর সকালের লঞ্চ ভ্রমণের উদ্দেশ্যে। সকালবেলা শীতের সকালে লঞ্চ ভ্রমণ এক আলাদা অনুভূতি দেবে আপনাদের, এটি আশা রাখি। গন্তব্যে প্রথমে হাওড়া স্টেশন। যে সমস্ত যাত্রীরা বর্ধমান, কাটোয়া, মেদিনীপুর ইত্যাদি জায়গা থেকে আসছেন, তারা সহজে হাওড়া স্টেশনে এসে লঞ্চের মাধ্যমে আপনারা বাগবাজার, আড়িটলা, শোয়াবাজার, মূলত উত্তর কলকাতা অনেকেই যান। তারই কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তার মধ্যে অবশ্যই প্রাধান্য থাকবে যে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এবং ঠাকুরের আর একটি অন্যতম প্রধান স্থান কাশীপুর, মানে কাশীপুর উদ্যানবাটি। এই তিনটে ট্রায়াঙ্গেল যা যে কোনো সময় যে কোনো মানুষকেই টানে। তো তারই একটি অংশ কাশীপুর, এটা বাগবাজার থেকে অনায়াসেই যাওয়া যায়। তো সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে এই লঞ্চে আমরা চলেছি কাশীপুরের উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ওল্ড কমপ্লেক্সের উল্টো দিকে রাস্তাটা ক্রস করেই বাগবাজারগামী লঞ্চের জন্য টিকিট সংগ্রহ করা যায়। টিকিটের মূল্য মাত্র 7 টাকা। বাগবাজারের লঞ্চ সাধারণত ফ্রিকোয়েন্সি একটু কমই থাকে। রবিবার মূলত 1 ঘন্টা অন্তর অন্তরই লঞ্চ পাওয়া যায়। লঞ্চ ঘাটে এসে সকালে হাওড়া ব্রিজের দৃশ্য, বিভিন্ন মানুষের দৈনন্দিন কাজকর্মের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতেই সময় কোথা দিয়ে যে বেরিয়ে যাবে তা বুঝতেই পারবেন না। যাই হোক, লঞ্চ আসতে দেরি হওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যই দেখতে থাকলাম। অন্যান্য ঘাট থেকে লঞ্চ আসছে, তাদের নির্দিষ্ট যাত্রীদের নিচ্ছে, আবার তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। সকালে এই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল। শীতের সকাল হলে রোদ্দুরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে কোনো অসুবিধাই হচ্ছিল না। এক এক করে লঞ্চ আসছে, যাত্রীগণ তাতে উঠছেন, তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। শীতের সময় সাধারণত বাবুঘাট, আড়িটলার যাত্রী সংখ্যা তুলনামূলক বেশি থাকে। আবার গঙ্গাসাগর শুরু হলে এই বাবুঘাটের লঞ্চের তিল ধারণের জায়গা থাকে না সকাল থেকে। কিছুদিনের পরেই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেলে এই লঞ্চ সার্ভিসে মূলত বাবুঘাটে কেন্দ্রিক লঞ্চগুলি অসম্ভব ভিড় শুরু হয়ে যায়। এরকমই বিভিন্ন লঞ্চ পরিষেবা চালু আছে হাওড়া কলকাতা বিভিন্ন ঘাটগুলির মধ্যে, তার মধ্যে এটি অন্যতম। যাই হোক, আমাদের লঞ্চ আসতে এখনো দেরি আছে বাগবাজারে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ঘাটের উদ্দেশ্যে চলতে থাকা লঞ্চগুলো ওঠা নামার দৃশ্য দেখতে দেখতে সময় কাটতে থাকলো।
সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। কুয়াশা আছে অল্প। শীতের সকাল হওয়ার জন্য কুয়াশা আধিক্য বেশি। খুব বেশি কুয়াশা থাকলে আবার লঞ্চ চলাচলে প্রবলেম হয়। ভারতবর্ষের অন্যতম ও প্রাচীনতম ব্যস্ততম রেল স্টেশন হচ্ছিল এই হাওড়া। 1845-এ পূর্ব ভারতের রেলওয়ে বা EIR এর জন্য জরিপের কাজ শুরু হয়। তারপর 1851 সালে এই হাওড়া স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরু হয়ে 15ই আগস্ট 1854 সালে হাওড়া হুগলি এই 24 মাইল প্রথম ট্রেন চলাচল চালু হয়, যা ভারতের রেলের সূচনা হয় এইভাবেই। এটি একটি প্রাচীনতম ভারতের একটি বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স। প্রতিদিনের শয়ে শয়ে মানুষ এই হাওড়া স্টেশন, তারপরে এই লঞ্চ সহকারে কলকাতা বিভিন্ন জায়গা, বকবাজার, বড় বাজার, আর্মেনিয়াম ঘাট, বাবুঘাট যাত্রা করে থাকে। ছুটির দিনে একটু ভিড় কমই হয়। কলকাতা শহরে এই জলপথ রেলপথের কম্বিনেশন একটি অনবদ্য। এই জলপথকে পর্যটনের কাজেও লাগানো যেতে পারে, লাগানো হচ্ছে আস্তে আস্তে। তাহলে আরও বেশি দৃষ্টিনন্দন করার জন্য আরও কিছু ভালো লঞ্চ ইত্যাদি ব্যবস্থা করলে আরও ভালো হয়। দূরে দেখা যাচ্ছে একটি লঞ্চ আসছে, দেখা যাক ওই লঞ্চ যায় কিনা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই হাওড়া ব্রিজ, কলকাতা শহর সহ বিভিন্ন স্থান শীতের সময় ঘুরতে বেড়াতে আসেন। এরকম এই ভদ্রলোক এসছেন রাজস্থান থেকে।
যাই হোক, এবার আমাদের লঞ্চ চলে এলো, প্রতীক্ষা শেষ। এবার শুরু হলো যাত্রা বাগবাজারের উদ্দেশ্যে। লঞ্চ প্রায় কানায় কানায় ফুল। সকলেই এই লঞ্চ যাত্রাকে আমি দেখেছি খুব ভালোভাবে এনজয় করে, নতুন হোক আর পুরনো। চোখের সামনে হাওড়া ব্রিজকে দেখে সকলের চোখে উৎসাহ। 1943 সালে চালু হওয়া এই হাওড়া ব্রিজ প্রথমে নাম ছিল নিউ হাওড়া সেতু, পরে নামকরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, রবীন্দ্র সেতু হিসেবে। 1965 সালে 14ই জুন। এই ব্রিজ মূলত সবাই জানেন সাসপেনশন টাইপ ব্রিজ বা ব্যালেন্স ক্যান্টিলেভার। তৈরি হয়েছিল টাটা স্টিলের ইস্পাতে। হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগে পল্টন ব্রিজের সাহায্যে হাওড়া কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপিত হতো। বর্তমানে কলকাতা বন্দর ট্রাস্ট এটি রক্ষণাবেক্ষণ বা মেরামতির কাজ করে থাকে। অন্যান্য সেতু তৈরি হলেও এই হাওড়া ব্রিজ একটি দর্শনীয়। দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যটক এবং সাধারণ মানুষের কাছে। যখন এটি তৈরি হয়েছিল এটা বিশ্বের 3য়তম ক্যান্টিলিভার ব্রিজের সারিতে ছিল, বর্তমানে এর স্থান 6 নম্বরে। হরে হরে গঙ্গে জয় মা গঙ্গে, এই নাম নিয়ে শুরু হলো এই পথ চলা। আজকে বেরিয়েছি 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসবের প্রস্তুতি কীরকম চলছে কাশীর উদ্যানবাটি, বাগবাজার, মায়ের বাড়ি তা দেখতে, এবং সহজে কীভাবে ওই দিনকে আপনারা পৌঁছাতে পারবেন উক্ত জায়গায় তারও একটা বিবরণ দিতে। তো অবশ্যই যে যারা বা যিনি বর্ধমান, মেদিনীপুর, খড়গপুর, কাটোয়া, ব্যান্ডেল ইত্যাদি লাইনে ট্রেনে আসছেন, তাদের কাছে প্রথম অপশান হাওড়া থেকে লঞ্চে বাগবাজার আসা। তো সেই প্রথম অপশানের লঞ্চে কীভাবে আপনারা সহজেই কাশীপুর উদ্যানবাটি এবং বাগবাজার সহজেই পৌঁছাবেন তারই একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি।
সকালবেলায় নদীবক্ষে গাংচিলের আনাগোনা সহজেই চোখে পড়ছে। চিল উঠছে গাংচিল খাদ্যের সন্ধানে। সকাল বাংচ এই লঞ্চ ভ্রমণ সকলের কাছেই অতি উৎসাহজনক। সারি সারি ট্রাক বুক দাঁড়িয়ে আছে আর গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। হাওড়া থেকে স্টার্ট নিয়ে লঞ্চ প্রথমে যাবে বাদাঘাট। বাদাঘাটের অপোজিট সাইড ভূতনাথ বা হাড়িটোলা, তারপর এক এক করে শোয়াবাজার হয়ে পৌঁছাবে বাগবাজার। জোয়ার ভাটা অনুযায়ী মোটামুটি 20-25 মিনিট সময় লাগে। কুয়াশার জন্য অনেক সময় ডিলেও চলে লঞ্চ। ওই দূরে দেখা যাচ্ছে আড়িটোলা ঘাট, ভূতনাথ। আড়িটোলা ঘাট প্রাচীন কলকাতা একটি অন্যতম। উত্তর কলকাতা অন্যতম প্রিয় ঘাট এই আড়িটোলা। মূলত কলকাতার ঠাকুর দেখা শুরুই হয় অনেকের এই আড়িটোলা দিয়ে। এখানেই অবস্থিত ভূতনাথ মন্দির, একটি প্রাচীন শিব মন্দির যা নিমতলা মহাশ্মশানের কাছে অবস্থিত। এই শিব মন্দির ভূতনাথ নামে পরিচিত। এখানে ভস্ম আরতি শতাব্দী প্রাচীন প্রথা এখনো প্রচলিত আছে।
যা আড়িটোলা ঘাটের কাছেই অবস্থিত এবং রামকৃষ্ণ পরমহংস এবং রানী রাসমণির স্মৃতি বিজড়িত এই আড়িটোলা ঘাট। হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশান ও বটতলা এই ঘাটের কাছে। এই আড়িটোলা ঘাট কলকাতায় একটি পুরনো আহেরি বা দুধ বিক্রেতা থেকেই এসছে বলে মনে করা হয়। রানী রাসমণির জমিদারিতে এই ঘাট অন্তর্ভুক্ত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলও এর কাছেই। এখানে অবস্থিত ভূতনাথ মন্দির প্রাচীনত্ব প্রায় 300 বছরের বেশি পুরনো। নিমতলা মহাশ্মশানে ভস্ম দিয়ে এখানে পুজোর ঐতিহ্য আছে। ভস্ম আরতির মতো প্রাচীন প্রথা এখানে পালিত হয়। হনুমানের মন্দিরও এর কাছেই আছে। এই সেই আড়িটোলা ফেরিঘাট। ভূতনাথ মন্দির সাধারণত সকাল 4টে থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ভূতনাথ মন্দির আনুমানিক স্থাপিত হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। যাই হোক, আড়িটোলা ছেড়ে আমাদের লঞ্চ আবার যাত্রা শুরু করলো। সকালে গঙ্গার ঘাটে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা কুয়াশা, কিছুটা সূর্যের আলো, আর দিনটাকে আরো মনোরম করে তুলেছে। এই উত্তর কলকাতার বিভিন্ন ঘাটগুলো দেখতে আমার খুব ভালোই লাগে। বিশেষত সকালে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। গঙ্গাবক্ষে এই লঞ্চ ভ্রমণে, এই লঞ্চের মাধ্যমে কলকাতা ভ্রমণের এই একটাই গন্তব্য রুট হচ্ছে এই উত্তর কলকাতায়। ওদিকে বাবুঘাট,
এরপরে আমাদের লঞ্চ চললো সোয়াবাজার ঘাটের দিকে। এটি উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাট। পুরনো কলকাতা এক অভিজাত এলাকা হচ্ছে সোয়াবাজার, যা রাজা নবকৃষ্ণের রাজবাড়ি ও বিখ্যাত দুর্গাপুজোর জন্য পরিচিত। অনেকেই দুর্গাপুজোর সময় হাওড়া থেকে সোয়াবাজারে আসে লঞ্চের মাধ্যমে। काला ही आ रहा है। ये फोन गिर जाएगा। চক্কর রেলের দর্শন পেলাম। প্রিন্সেপ ঘাট তথা মাঝেরহাট থেকে ছেড়ে আসা এই চক্কর রেল এই বাগবাজার ঘাট দিয়েই যায়। আপনারা চাইলে হাওড়ার উল্টো দিকে অর্থাৎ বিবাদীবাগ থেকে সহজেই লঞ্চের পরিবর্তে এই চক্কর রেলে বাগবাজার আসতে পারেন। সোয়াবাজার ঘাটের ইতিহাস মূলত দুটি ধারায় বিভক্ত। এই ঘাট রাজা নবকৃষ্ণের তৈরি, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। প্রথমে এই ঘাটের নাম ছিল রাজার ঘাট, পরে কুমোরটুলি এলাকার কাছাকাছি হওয়ার জন্য কুমোরটুলি ঘাট ও শোভাবাজার রাজবাড়ির জন্য শোভাবাজার ঘাট নামে পরিচিত হয়। দুর্গাপুজোর কেন্দ্র এই শোভাবাজার। মূলত উত্তর কলকাতার দুর্গাপুজোর একটি কেন্দ্রস্থলই বলা যায়। এই ঘাটে রাজা নবকৃষ্ণ দেবের আমলে অনেক গণ্যমান্য ব্যক্তি যেমন লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, রামপ্রসাদ সেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের পদচিহ্ন পড়েছে। আরেকটি মত হচ্ছে এই এলাকার শোভাবাজার এসেছে সুতোরহাট বা শোভারাম বসাকে সুতোর বাজার থেকে। শোভাবাজার থেকে রওনা দিয়ে বাগবাজার পর্যন্ত আরও ছোটো ছোটো অনেক ঘাট আমাদের চোখে পড়ে, যেমন কাশী মিত্র শ্মশান ঘাট, গোপাল ঘাট, তার কিছুটা দূরে মনীন্দ্র ঘাট এবং বটতলা ঘাট চোখে পড়বে আপনাদের। বাগবাজার ঘাট কলকাতা হুগলি নদীর একটি ঐতিহাসিক ও জনপ্রিয় ঘাট। এটি আগে রঘুমিত্র ঘাট নামে পরিচিত ছিল। শুধু স্নান বা পুজো স্থান নয়, বরং গঙ্গা আরতি, গঙ্গায় নৌকা ভ্রমণ, হাওড়া বেলুড়ের দিক থেকে ইত্যাদির জন্য প্রসিদ্ধ ছিল একসময়। ব্রিটিশ আমলে একটি ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই বাগবাজার। প্রাচীন কলকাতার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের জীবনের সঙ্গে যুক্ত এই বাগবাজার ঘাট। কারণ বাগবাজার থেকেই নেমে আমরা অনায়াসে যেতে পারি কাশীপুর, উদ্যানবাটি, মায়ের বাড়ি। প্রথমেই উল্লেখ করেছিলাম
সেই ট্রায়াঙ্গেলে কটা: দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও কাশীপুর। স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠ স্থাপনের এমন একটি স্থান নির্বাচন করেছিলেন যেখান থেকে সহজেই দক্ষিণেশ্বর এবং কাশীপুর দৃষ্টিগোচর হয়। বাগবাজার ঘাটের কাছাকাছি অন্নপূর্ণা ঘাট, গোপাল ঘাট, রাজা রাজকৃষ্ণদেবের ঘাট বা রাজকিষান ঘাট নামে আরও ছোটো ছোটো অনেক ঐতিহ্যবাহী ঘাট রয়েছে। বাগবাজার মোড় থেকে হেঁটে রেল লাইন টপকালেই আমরা অটো ধরে মায়ের বাড়ি এবং কাশীপুর উদ্যানবাটি পৌঁছে যেতে পারি সহজেই। কলকাতা এবং হাওড়াতে বাস এই জলপথেই একসময় এই বাগবাজার, হাহিরটোলা, সোয়াবাজারে আনা হতো। সেখান থেকে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় স্থলপথে মাছ চলে যেত বিভিন্ন কাজে। বর্তমানে তার কিছু কিছু অংশ বা ঝলক আমরা দেখতে পাই। সকালে একটি শহর, একটা প্রাচীন পুরনো শহর শুরু হওয়ার দৃশ্য এই লঞ্চের মাধ্যমে আমাদের চোখে পড়ে। এই লঞ্চ সফর আমার কাছে খুবই নস্টালজিক। যতবার দেখি নতুনই মনে হয়। বাগবাজার চলে আসছে ক্রমশ চোখের সামনে। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম উত্তর কলকাতা তথা হুগলি নদী জলপথ পরিবহনের একটি খণ্ডচিত্র শীতের সকালে। এই বাগবাজার ঘাট তৈরি করেছিলেন আর একটা তার ইতিহাস আছে। নবাব সিরাজউদ্দৌলার উপপ্রধানমন্ত্রী রাজা রায়দুর্লভ রায় পুত্র রাজা রাজবল্লভ রায়। যেতে যেতে নজরে পড়ল সকালে গঙ্গাপক্ষে লঞ্চ পিকনিকের খণ্ড ছিল। যাই হোক, আজকে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে বাগবাজার, গঙ্গার ঘাট এবং শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তথা শ্রী সারবর্ধা মায়ের বাড়ি তথা
কাশীপুর উদ্যানবাটি, গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, স্বামী বিবেকানন্দ উদ্বোধন পত্রিকার অফিস এবং কলকাতার প্রথম বারোয়ারি দুর্গোৎসব, বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো সবই এই বাগবাজার ঘাটের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই সমস্ত স্থানগুলো যেখানেই আপনারা যেতে চাইবেন, আপনাকে বাগবাজার ঘাটে এসে গেলে আপনি সহজেই পৌঁছাতে পারবেন সেই সমস্ত জায়গায়। টেক্সাস ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বা প্যারীচাঁদ মিত্র তার আলালের ঘরে দুলাল এই উপন্যাসে বাগবাজার ঘাটে প্রতিদিনের কাজকর্মের একটি ভারী সুন্দর বর্ণনা দিয়ে রেখেছেন। যাই হোক, বাগবাজারের রেল লাইন ক্রস করে অটো ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় কাশীপুর উদ্যানবাটি তথা মায়ের বাড়ি, গিরিশচন্দ্র ঘোষের বাড়ি ইত্যাদি জায়গা। দূরে দেখা যাচ্ছে অটো, এই অটো ধরেই আমরা পৌঁছাবো কাশীপুর উদ্যানবাটি। এছাড়াও 43 নম্বর বা 43-এর এক বাসেও আপনারা আসতে পারেন রামকৃষ্ণ মঠ তথা কাশীপুর উদ্যানবাটি। শ্রী রামকৃষ্ণের জীবনের শেষ পর্যায়ে এখানেই কেটেছিল। এখানেই শ্রী রামকৃষ্ণ সকলের সম্মুখে কল্পতরু হয়েছিলেন, সেটা আজ আমরা সবাই জানি। পরবর্তী ভিডিওতে কল্পতরু উৎসবের এক সুন্দর ভিডিও আপনাদের কাছে আনবো, আশা রইল। আপনারা কাশীপুর উদ্যানবাটি আসতে চাইলে এইভাবে সহজে আসতে পারেন, খুব আরামদায়ক হবে এই জার্নি। মঠ খোলা থাকে সকাল 7টা থেকে 11:30, বিকাল 4টে থেকে 8:30 পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আশা রইল কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসবের একটি চিত্র বা রূপরেখা আপনাদের কাছে তুলে ধরতে পারব। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।